আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের জন্য স্ট্রাকচার মেকানিক্স নামে যে বইটা, এই বইয়ের চ্যাপ্টার 9 সব থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট সম্পর্কিত যে অধ্যায়। তো একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথমেটিক টার্ম বলো, এই অধ্যায়ের যে বেসিক গুলা ভালোভাবে জানতে হবে, তাই কারণ পরবর্তী সেমিস্টারে তোমার এই অধ্যায় রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে, এই অধ্যায়ের সঙ্গে তোমার রিলেটেড অনেকগুলো অধ্যায় আছে। তো চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের বেসিকটা বুঝি আজকে ক্লাসে। আমি এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের শেয়ার ফোর্স আর কি বেন্ডিং মোমেন্ট। তো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বিষয়টা কি এই জায়গায় তোমাদের বলি। তো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট তুমি এটা পাবা বিমের ক্ষেত্রে। কোথায়? বিমে। এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট নির্ণয় করা হবে তোমার বিম বলতে কি, তো বিম হচ্ছে একটা আনুভূমিক কাঠামো। বিম করে কাঠামোর বা দালানের তোমার কি করে বিভিন্ন লোড গুলাকে তোমার সাপোর্টে স্থানান্তরিত করে, সাপোর্টের সাহায্যে ভূমিতে কি করে স্থানান্তর করে, ফলে কি হয় তোমার দালানটা সুরক্ষিত। তো এই বিমের মধ্যে আমাদের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এর বিষয়টা বুঝতে হবে। তো এই বিম হচ্ছে তোমার সাধারণত 5 ধরনের হয়ে থাকে। বিম কয় প্রকার হয়ে থাকে? 5 প্রকার। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম আর হচ্ছে কি ধারাবাহিক বিম। তো এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করার আগে তোমাকে অবশ্যই এই 5টা বিম ভালোভাবে শিখতে হবে এবং এই 5টা বিমের সাপোর্ট গুলাকে ভালোভাবে চিনতে হবে। তো প্রথমেই হচ্ছে কি আমাদের সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম কাকে বলে? তোমার যে সকল বিমের উভয় প্রান্ত, এই যে দুই প্রান্ত দেখতে পাচ্ছ, এই বিমে দুই প্রান্ত মুক্ত অবস্থায় তোমার দুইটা সাপোর্টের উপর কি করবে অবস্থান করবে, ওই বিমটাকেই বলা হবে কি সাধারণভাবে স্থাপিত বিম। তো সাধারণভাবে স্থাপিত বিমটা কিরকম হয়? ধরো এটা একটা বিম, তো বিমের দুই দিকে তুমি কি দিছো? সাপোর্ট দিছো যা মুক্ত অবস্থায় আছে। তো এটার মধ্যে তুমি যদি মিডিল পয়েন্টে কোন ওজন রাখো, লোড দাও বা কাউকে দাঁড়া করে রাখো, তাহলে কি হবে? এটা মাঝ বরাবর কি যাবে? বেঁকে যেতে চাইবে না। তাহলে এখানে লোড করলে এটা কি করে যেতে চাইবে? তোমার বেঁকে যেতে চাইবে। তাহলে এটা হচ্ছে একটা বিম, সাধারণভাবে স্থাপিত বিম। এরপরে কি ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিমটা কি? ক্যান্টিলিভার বিমটা হচ্ছে তোমার এক প্রান্ত কি আবদ্ধ অবস্থায়, অন্য প্রান্ত তোমার মুক্ত অবস্থায় কি করবে? লোডটাকে বহন করবে। আর এই লোডটাকে তোমার রিঅ্যাকশন দিবে কি? এই যে আবদ্ধ অবস্থায় সাপোর্টটা আছে। এরপরে দেখো ঝুলন্ত বিম। ঝুলন্ত বিমের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত, কি বললাম? যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত তোমার মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে তাকে তুমি ঝুলন্ত বিম বলবা। তো আমি এখানে দুইটা কথা বলছি এবং চিত্র দুইটা আঁকে। তোমার বিমের একটা প্রান্ত তোমার কি থাকবে? মুক্ত অবস্থায় থাকবে, একটা প্রান্ত সাপোর্টের উপর কি থাকবে? মুক্ত অবস্থায়, বর্ধিত অবস্থায় থাকবে, তখন তুমি তাকে ঝুলন্ত বিম বলতে পারবা। আবার সাপোর্টের বাইরে উভয় প্রান্ত মুক্ত অবস্থায় থাকতে পারে, এটা কি হবে? আবার ঝুলন্ত বিম হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে কি আবদ্ধ বিম বা ফিক্সড। ঠিক আছে? তাহলে আবদ্ধ বিম কি? যে সকল বিমে উভয়ে তোমার প্রান্তটা কি থাকবে? আবদ্ধ অবস্থায় থাকবে, ফিক্সড অবস্থায় থাকবে, বদ্ধ অবস্থায় থাকবে, ওই বিমটাকে কি বলা হবে? তোমার আবদ্ধ বিম। এরপরে কি ধারাবাহিক বিম। তো ধারাবাহিক বিম হচ্ছে তোমার দুই ধরনের হয়ে থাকে, এটা সাপোর্টের উপর নির্ভর করে। সাপোর্টের উপর নির্ভর করে ধারাবাহিক বিম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আধা ধারাবাহিক বিম আর একটা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক বিম। তাহলে যে সকল বিম গুলা তোমার 3টি সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন ধরনের লোড বহন করতে পারে, দেখো এটা পয়েন্ট লোড, সমবায় ভিত্তি লোড, এগুলোর সাথে আমরা পরিচিত হবো। তাহলে আমরা এইভাবে বলবো যে ধারাবাহিক বিম হচ্ছে তোমার সাপোর্টের উপর নির্ভর করে দুই ধরনের, একটা হচ্ছে আধা ধারাবাহিক, একটা হচ্ছে সম্পূর্ণ ধারাবাহিক। ঠিক আছে? তো আধা ধারাবাহিক বিষয়টা কি? যে সকল বিম তোমার 3টে সাপোর্ট, এটা কিন্তু ফিক্স, 3টে সাপোর্টই হইতে হবে, 3টে সাপোর্টের উপর অবস্থান করে বিভিন্ন প্রকার লোড বহন করতেছে, তোমার ওই সকল বিম গুলাকে বলা হবে কি আধা ধারাবাহিক বিম। সম্পূর্ণ ধারাবাহিক কি? তোমার 3-এর অধিক হইতে হবে, 3-এর অধিক, মানে 3টে সাপোর্টের অধিক সাপোর্ট যদি হয়ে থাকে, দেখো কয়টা সাপোর্ট দিচ্ছি আমি, 1 2 3 4 4টা, তাহলে 3টে সাপোর্টের অধিক সাপোর্ট হয়ে গেলে এটাকে বলতে হবে কি সম্পূর্ণ ধারাবাহিক বিম। তো এই যে তুমি বিম গুলো দেখলা, তো এখানে যে বিম গুলো তুমি বিমের সাথে পরিচিত হইলা, তো বিমের মধ্যে দেখতে পাইলা বিভিন্ন কি আছে? সাপোর্ট আছে। কি আছে? সাপোর্ট। তাহলে এইখানে দেখো প্রথম যে সাধারণভাবে স্থাপিত বিম, এখানে দুইটা ধরনের সাপোর্ট দেখতে পাচ্ছ, এখানে একটা ফিক্সড সাপোর্ট দেখতে পাচ্ছ। তো এই সাপোর্ট গুলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এই সাপোর্ট গুলাকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাবে। কেন? দেখো এখানে যে একটা বিমের জন্য সাপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিমের উপর যখন তুমি লোড প্রয়োগ করবা, বিল্ডিং যখন লোড দিবে, বিভিন্ন কাঠামো যখন লোড দিবে, কি হবে? এই বিম তোমার লোডটাকে ধরে রাখবে কোথায়? সাপোর্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাপোর্টের মাধ্যমে। এবং লোডটাকে সাপোর্টে স্থানান্তরিত করে সাপোর্টের সাহায্যে ভূমিতে কি করবে? স্থানান্তর করবে, ফলে তোমার বিল্ডিংটা কি স্থায়িত্বতা বেড়ে যাবে, আর বিল্ডিংটা তোমার ফলে বিল্ডিংটার স্থায়িত্বতা থাকবে। ঠিক আছে? তো এরপরে তো এই সাপোর্ট গুলো হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। তো সাধারণ বা রোলার সাপোর্ট,
2 নাম্বারটা হচ্ছে কব্জাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট, আর 3 নাম্বারটা হচ্ছে আবদ্ধ সাপোর্ট। তাহলে এবার আমরা দেখি যে সাধারণ বা রোলার সাপোর্টটা বা কোন ধরনের রিঅ্যাকশন দিতে পারে। তো এইবার হচ্ছে আমরা দেখবো যে সাধারণ বা রোলার সাপোর্টটা আমাদের কোন ধরনের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বলটা দিবে। তো সাধারণ ভাবে যে তোমার সাধারণ বা রোলার সাপোর্টটা, এই রোলার মানে কি, চলবে কিভাবে চলবে, কোন দিকে, ডান দিকে বা দিকে চলবে। তাহলে প্রথমেই যে তুমি যদি এটাতে ডান দিক থেকে প্রতিক্রিয়া দিতে, তুমি যদি ডান দিক থেকে প্রতিক্রিয়া বা বাঁ দিক থেকে মানে আনুভূমিক বরাবর তুমি যদি প্রতিক্রিয়া দিতে বলো, দেখি পারবে না। কেন? কারণ রোলার মানে কি, এ চলবে, এ সরে যাবে। তুমি যদি ডান বা বাম দিক থেকে ওকে রিঅ্যাকশন দিতে বলো, পারবে না। তাহলে কি পারবে? তাহলে এই রোলার বা সাপোর্টটা কি দিতে পারবে? তোমার উলম্বিক রিঅ্যাকশন দিতে পারবে, মানে ভার্টিক্যাল রিঅ্যাকশন দিতে পারবে, ভার্টিক্যাল ফোর্স দিতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমার ডান দিকে বা আনুভূমিক বরাবর কোনো কি দিতে পারবে না, রিঅ্যাকশন দিতে পারবে না, বা কোনো লড তোমার প্রতিক্রিয়া বল দিতে পারবে না। এরপরে দেখো কব্জাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট। এই সাপোর্টটা তোমার আনুভূমিক এবং হচ্ছে উলম্বিক দুই ধরনের রিঅ্যাকশন দিতে পারে। আর আবদ্ধ যে সাপোর্টটা, এই আবদ্ধ সাপোর্ট তোমার একদিকে ফিক্স করা থাকে। তোমার এটি কি করতে পারে? আনুভূমিকও দিতে পারে রিঅ্যাকশন, উলম্বিকও দিতে পারে। আবার একটা জিনিস করতে পারে, তোমার ঘূর্ণনের কারণে যে মোমেন্টটা হয়, এই মোমেন্টেরও কি দিতে পারে? রিঅ্যাকশন দিতে পারে, মোমেন্ট দিতে পারে, মোমেন্ট নিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যে সাপোর্টও দেখলাম, এই সাপোর্ট কয় ধরনের হয়ে থাকবে? এটা রোলার সাপোর্ট বা সাধারণ সাপোর্ট, কব্জাযুক্ত বা হিঞ্জ সাপোর্ট, আর আবদ্ধ সাপোর্ট। এরপরে আমরা দেখব যে এই যে বিমের উপর কি ধরনের লোড আসতে পারে, বিমের উপর কি কি ধরনের লোড কাজ করতে পারে, চলো আমরা দেখি। তো এবার আমরা দেখবো যে বিমের উপর কয় ধরনের লোড প্রযুক্ত হতে পারে বা কয় ধরনের লোড কাজ করতে পারে। তো বিমের উপর হচ্ছে 3 ধরনের লোড প্রযুক্ত হয়, 3 ধরনের লোড কাজ করে। এক নম্বর হচ্ছে কেন্দ্রীভূত বা বিন্দু লোড, কেন্দ্রীভূত বা বিন্দু। তো এই লোড কি? এটা একটা বিম, এই বিমের উপর তোমার নির্দিষ্ট একটা পয়েন্টে, নির্দিষ্ট একটা জায়গায় যে লোড গুলো কাজ করবে, নির্দিষ্ট জায়গা বরাবর যে লোড গুলো কাজ করবে, ওই লোড গুলাকে বলা হবে কি? বিন্দু লোড বা পয়েন্ট লোড। এরপরে দেখো যে সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোড কি? তো তোমার সব জায়গায় কি থাকবে? লোডের পরিমাণটা সমান, দূরত্বের সাথে তোমার লোডের পরিমাণটা হবে সমান। যেমন আমি যদি বলি যে এইখানে তোমার পুরো এরিয়াটা হচ্ছে 10 মিটার, এখান থেকে এই এরিয়াটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তাহলে তোমার এই যে সমভাবে বিস্তৃত লোড দেখতে পাচ্ছ, আমি পুরো বিমের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 10 মিটার। আমি বললাম যে তোমার এই 1 মিটারের জন্য কাজ করতেছে 5 কেজি। কয় কেজি? 5 কেজি। তাহলে 1 মিটারের জন্য কত কেজি লোড কাজ করতেছে? 5 কেজি। তাহলে পুরো এরিয়ার জন্য কত হবে? তোমার কি করতে হবে যে এই 5 কেজি কোথায়? পুরাটার জন্য কাজ করতেছে। কয় মিটারের জন্য? 10 মিটারের জন্য। তাহলে কি পাচ্ছ? W ইকুয়াল তোমার 10 ইন্টু 5, 50 কেজি। তাহলে এখানে কতটুকু লোড কাজ করতেছে? পুরো বিমের মধ্যে 50 কেজি লোড কাজ করতেছে। তাহলে সমভাবে বিস্তৃত লোডটা এমন যে সমানভাবে কি থাকবে? সর্বত্র সমানভাবে লোডটা বিস্তৃত থাকবে, মানে লোডের পরিমাণটা সব জায়গায় কি হবে? সেম হবে, ঠিক আছে। এরপরে দেখো যে অসমভাবে বিস্তৃত লোড, এটা সমভাবে বিস্তৃতই থাকবে কিন্তু তোমার লোডের পরিমাণটা কি? কম বেশি হবে। কি হবে? লোডের পরিমাণটা কম বেশি। তাহলে দেখো এতটুকু মনে করো 5 মিটার, এই 5 মিটারের জন্য লোডের পরিমাণটা কি? একই। আবার এতটুকু দূরত্ব হচ্ছে তোমার 8 মিটার, তো 8 মিটারের জন্য এই লোডের পরিমাণটা কি? একই। তাহলে এখানে ধরো লোড কাজ করতেছে তোমার 9 কেজি, আর এখানে কাজ করতেছে কত কেজি? 10 কেজি। তাহলে এই 9 কেজি তোমার 5 মিটারের জন্য সীমাবদ্ধ, আর এই 10 কেজি তোমার হচ্ছে 8 মিটারের জন্য সীমাবদ্ধ। তাহলে অসমভাবে বিস্তৃত লোডের সংজ্ঞাটা তুমি কিভাবে দিবা? বিস্তৃত লোডের সংজ্ঞাটা হবে যে সকল বিমে তোমার লোডের পরিমাণটা কি হয়, যে সকল বিমে তোমার লোডটা সমভাবে বিস্তৃত থাকে কিন্তু লোডের পরিমাণটা কি হয়? ভিন্ন হয়, তাকে অসমভাবে বিস্তৃত লোড বলে। তো আমরা হচ্ছে লোডও বুঝলাম। তো এরপরে হচ্ছে কথা হচ্ছে যে আমাদের যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বিষয়টা কি। শিয়ার ফোর্স তোমার হচ্ছে, শিয়ার মানে হচ্ছে কি করা? কেটে যাওয়া, তাই না? তোমার কেটে যাওয়া, তারপর ফাটে যাওয়া। আর বেন্ডিং মানে হচ্ছে বেঁকে যাওয়া। বেন্ডিং মানে কি? বেঁকে যাওয়া। তো একটা বিমের উপর যখন তুমি লোড প্রয়োগ করবা, ধরো এই যে বিমটা, তো এই বিমের উপর যখন লোড প্রয়োগ করা হচ্ছে মাঝ বিন্দুতে, তোমার কি হবে? এই বিমটা কি করবে? তোমার বেঁকে যেতে চাইবে না, মানে এটা লোড করার কারণে এরকম হয়ে যাবে না, বেঁকে যেতে চাইবে না, চাইবে কিনা? আবার কি হইতে পারে? তোমার শিয়ারের কারণে ভেঙে ফেটে যাইতে পারে, ভেঙে যাইতে পারে, ভেঙে যেতে পারে। তো এই যে বেঁকে যেতে চাইছে, বেঁকে যেতে চাচ্ছে না, তো কোন জায়গায় বিমের কোন পয়েন্টটাতে কতটুকু বেঁকে যাইতে চাচ্ছে, কোথায় তোমার ভেঙে যেতে যাচ্ছে, এই বিষয়গুলো জানার জন্য আমাদের ডায়াগ্রাম আঁকাইতে হবে। কি করতে হবে? ডায়াগ্রাম আঁকাইতে হবে। এই যে লোড গুলা ক্যালকুলেশন করে আমাদের ডায়াগ্রাম আঁকাইতে হবে। তাহলে তুমি যখন ফেটে যাওয়াটা বা ভেঙে যাওয়াটা প্রতিরোধ করতে যাচ্ছ, তখন তোমাকে ডায়াগ্রামটা আঁকাইতে হবে কি? শিয়ার ফোর্স ডায়াগ্রাম। কি আঁকাইতে হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম, SFD। শিয়ার ফোর্স ডায়াগ্রামের মাধ্যমে তুমি জানতে পারবা
কোন জায়গায় কতটুকু শেয়ার হচ্ছে, কোন জায়গায় কতটুকু শেয়ার হচ্ছে। আর তোমার এই যে বেঁকে যাওয়ার বিষয়টা বোঝার জন্য তোমাকে জানতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, BMD, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে তুমি বুঝতে পারবা কোন জায়গায় কতটুকু কি হচ্ছে, বেন্ডিং মোমেন্ট হচ্ছে বা বেঁকে যাইতে চাচ্ছে। এর উপর নির্ভর করেই তোমার কি করা হয়, একটা বিল্ডিং এর স্ট্রাকচার করা হয়, যে কোন জায়গায় বেশি বেঁকে যাবে ওইখানে আমি কতটুকু মেইন রড আর কতটুকু স্ট্রাপ ব্যবহার করব, ঠিক আছে। তো একটা বিমে তোমার সাধারণত মেইন রড হবে, আর কি করি আমরা, স্ট্রাপ ব্যবহার করি। তাহলে বিম গুলা যে থাকে কি হয়, মাঝে কি থাকে, স্ট্রাপ থাকে, ছোট ছোট রড থাকে, আর আমরা কি করি, মেইন রড ব্যবহার করি। তো এই যে মেইন রড গুলা এটা বেন্ডিং মোমেন্টের মাধ্যমে জানা যাবে। বেঁকে যাওয়াটা প্রতিরোধ করার জন্য আমরা মেইন রড গুলা ব্যবহার করি, আর স্ট্রাপ গুলো ব্যবহার করি কি, যে ফাটে যদি না যায়, ভাঙে যদি না যায়। তো এগুলা কোথায় কোন রড ব্যবহার হবে, কোথায় কম রড হবে, কোথায় বেশি ব্যবহার করা হবে, তো এটা নির্ভর করবে কোথায়, তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং ডায়াগ্রামের মাধ্যমে। তো এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম জানার জন্য তোমাকে কিছু বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে, যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। তোমরা যদি বইটা খুলো, বইয়ের মধ্যেই পাবা। তো তোমাদের এই ম্যাথগুলো সলভ করার আগে অবশ্যই যে এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। দেন তুমি কি করতে পারবা, ম্যাথগুলা সলভ করতে পারবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এই অধ্যায়ের ম্যাথের সলভ নিয়ে সহজভাবে কিভাবে সলভ করা যায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।